যেটা বলেছে যে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে আরো 30%, মানে পশ্চিমবঙ্গে তারা 30% রয়েছে, গোটা দেশে 17% রয়েছে। এই জন্য তাদেরকে সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হবো। কলকাতা হাইকোর্টে 2-3 জন বিচারপতি হতে যাওয়া উচিত, কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদের ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিন কলকাতা হাইকোর্টে আমরা মুসলমানরাই সব থেকে বেশি বিচারপতি হিসাবে থাকবো এবং বিচার করবো। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হওয়ার থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। যারা তিনি কথা বলছেন, দুর্ভাগ্য যে এটাও তো এক ধরনের উস্কানি। রবীন্দ্রনাথ বলেছিলেন, ধর্মের বেশে মোহ যারা এসে ধরে, অন্য সেজন মারে আর শুধু মরে। আর তার সঙ্গে রবীন্দ্রনাথ প্রশ্ন কবিতায় বলেছিলেন, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। যারা অন্তর থেকে বিদ্বেষ বিষ নাশ করতে পারেন না, তারা আমি সংখ্যায় কম, আমায় সংখ্যায় বেশি হতে হবে। এই যে ধর্মের নামে রাজনীতি, এইটাকে ফিরহাদ হাকিম ঘুরিয়ে বললেন। মুসলিম মৌলবাদীরা যেটা করে তারা প্রকাশ্যে করে, ফিরহাদ হাকিম ঘুরিয়ে বললেন। আজকে বাংলাদেশের একদল নেতা, বিএনপি পন্থী, জামাত পন্থী, তারা যে উগ্র ভাষণ দিচ্ছেন, সেই উগ্র ভাষণের মধ্য দিয়ে এইটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে যে ইসলাম ধর্মাবলম্বী হলে পরে তাহলেই হচ্ছে তারা দেশে থাকতে পারবেন, না হলে পারবেন না। অথচ ভারত চিরকাল মুক্ত চিন্তার দেশ, ভারত বুদ্ধেরও দেশ, ভারত গান্ধীরও দেশ। বাংলা প্রথম যে চর্যাপদের লিপি আবিষ্কৃত হয়েছে সেটা বাংলা ভাষা। ফলে বেদকে প্রশ্ন করেছে বাংলা। বাংলা যারা মহাভারত বিশ্লেষণ করছেন, রামায়ণ বিশ্লেষণ করছেন, তারা বলছেন একলব্য আসলে সাঁওতাল ছিলেন এবং তপশিলি সাঁওতাল জাতিভুক্ত বলে একলব্যকে গুরু দ্রোণাচার্য শিক্ষা দেননি এবং তার বিদ্যানুষ্ঠ কেটে নিয়েছিলেন। এবং সাঁওতালদের বিয়েতে দেখবেন গুরু আঙুল দিয়ে সিঁদুর পরানো হয় না। তারা একলব্যের বিদ্যানুষ্ঠ কেটে নেওয়ার প্রতিবাদে তাদের পদ্ধতির ভিতর, নীতির ভিতরে এই কাহিনী নিয়ে এসেছে। তবে এই যে বাংলা, যে বাংলা চিরকাল রবীন্দ্রনাথের ভাষায় দিবে আর দিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, সেই বাংলায় শহর কলকাতার মাননীয় মেয়র তিনি বলছেন, আল্লাহ সঙ্গে থাকলে আমরা বেশি বিচারপতি হব। আমি বলছি মুসলমান বেশি বিচারপতি হতেই পারে, সেটা শিক্ষা থাকলে, যোগ্যতা থাকলে, আইন পাশ করলে, আইনে দক্ষ হলে হতেই পারে। কেউ বলে দেয়নি যে বেশি বিচারপতি মুসলমানকে কম বিচারপতি হতে হবে, কেউ বলে দেয়নি এ কথা। কিন্তু ফিরহাদ হাকিম বলছেন আল্লাহ সঙ্গে থাকলে আমরা হবো। কেন বলছেন না যে আমরা যদি ভালো করে পড়াশোনা করি, আমরা যদি ভালো করে আইন করি, আমরা যদি ভালো আইনে দক্ষ হয়ে উঠি, তাহলে আমাদের ভেতর থেকে আরো বেশি বিচারপতি হবে, মুসলিম সমাজের ভেতর থেকে হবে। মুসলিম সমাজের শিক্ষা বিস্তারের জন্য আমার সরকার এই কাজ করছে। কেন বলছেন না? কারণ তিনি জানেন সংখ্যালঘু উন্নয়নের জন্য তার সরকার কিছু করেনি। 10,000 মাদ্রাসা করবেন বলেছিলেন, 732টা করেছেন। তারও শিক্ষকদের মায়না সরকার দেয় না, এটাও ফিরহাদ হাকিমও জানেন। তাহলে ওপারে মুসলিম, এপারে হিন্দু যা বিজেপি খেলছে, পশ্চিমবাংলায় তার পাল্টা হিন্দুদের জন্য পুরীতে জগন্নাথ মন্দির, মুসলিমদের জন্য মুর্শিদাবাদে বাবরি মসজিদ। এটা যদি একটা সরকারের কাজে পরিণত হয়, মন্দির মসজিদ গির্জা বানানো তো সরকারের কাজ না। প্রচুর মুসলমান আছেন মসজিদ বানাতে পারেন, প্রচুর হিন্দু আছেন মন্দির বানাতে পারেন, প্রচুর খ্রিস্টান আছেন গির্জা বানাতে পারেন। সরকার কেন বানাতে যাবে? এই যে সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের দৃষ্টিভঙ্গিটা যদি ধর্মীয় দিক থেকে দেখা হয়ে যায় তাহলে সর্বনাশ হয়। সেই সর্বনাশটাই হচ্ছে। আরজিকরের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের 12 লক্ষ মানুষকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে।
এত বিতর্ক নিয়ে নামের তালিকায় এই দুর্নীতি তারপর টাকা দেওয়া শুরু করছে, এটা কি সমস্ত দিক থেকে রুখে রাখতে পারবে? কখনোই না। তৃণমূল দল এখন কার্যত, মমতা ব্যানার্জি চাইলেও এই দলটাকে আর স্বচ্ছ করতে পারবেন না। যদি ধরে নিই কাল সকালবেলা মমতা ব্যানার্জি আন্তরিকভাবে চাইছেন, অভিষেক ব্যানার্জি আন্তরিকভাবে চাইছেন, তাহলে ইট ইজ অ্যাবসার্ড। কারণ এমন হয়ে গেছে দলের কাঠামো এবং বাংলার অর্থনীতির যে সর্বনাশ হয়েছে, তাতে তৃণমূল করা মানে হচ্ছে কিছু অবৈধ আয়ের সুযোগ করে নেওয়া। এটা বিশ্বাস হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তৃণমূল কর্মীরা নিজেরাও এটা বিশ্বাস করে। ফলে সেই দলের ইভিন আমি যদি ধরেও নিই যে মুখ্যমন্ত্রী চাইছেন সততার সঙ্গে হোক, তাহলেও এটা সম্ভব না। এ আর পারার কোনো উপায় নেই। গোটা দলটা চোর, দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদী, ঔদ্ধত্য, অহমিকা, দম্ভ তাতে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি হুমায়ুন কবিরের বক্তৃতা শুনে বোঝেন না ঔদ্ধত্য কোথায় গেছে? আপনি উদয়ন গুহর বক্তৃতা শুনে বোঝেন না ঔদ্ধত্য কোথায় গেছে? আপনি কি বলে, এই যে কলকাতার জের মধ্যে বললো একদিন, বোঝেন না? স্বাভাবিক মানে। এবং আপনি তো দেখছেন যে ওই কসবার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দুজন কাউন্সিলর তারা যেভাবে পরস্পরের বিরুদ্ধে জমি দখল, পুকুর ভরাটের অভিযোগ করছেন, তাতে বোঝাই যাচ্ছে গোটা সমাজ জানছে যে সব খারাপ কাজের সঙ্গে তৃণমূল যুক্ত। সেখানে হঠাৎ 12 লক্ষ আবাস যোজনার টাকা পাবেন সৎভাবে, এরকম একটা সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার মতো ভাবনা ভাববো কেন আমি? আমাদের পুরনো একটা কথা আমাদের দলের পক্ষ থেকে যা বারবার বলা হয়েছে, সেটা আবার নতুন করে প্রমাণ হলো সমস্ত মানুষের সামনে যে বিজেপি এবং তৃণমূল তারা আসলে একই উৎস থেকে জাত। সবাই সেটিং ব্যবহার করেন, আমি বলছি সেটিং এই শব্দটা ব্যবহারেও বোধহয় ভুল। আপনি বলতে পারেন একটা মানুষের ডান হাতের বুড়ো আঙুলের সঙ্গে করে আঙুলের সেটিং হয়। আপনি যদি হ্যান্ডশেক করতে যান, আপনার বুড়ো আঙুলটাও ব্যবহৃত হয়, সেটিং করে আঙুলটাও ব্যবহৃত হয়। এটা সহজাত। বিজেপি আর তৃণমূলের জন্ম যেহেতু একই পাঠশালায়, আরএসএস এর পাঠশালায়, সেই আরএসএস এর পাঠশালা থেকে জন্মানো বুড়ো আঙুলের সঙ্গে করে আঙুলের সেটিং এর প্রয়োজন হয় না। ও দুটো এমনিতেই একসাথে মুভ করে। আমি যদি এখন আপনাকে একটা খুশি মারতে যাই, আমার বুড়ো আঙুল যেমন এগোবে, আবার করে আঙুল এগোবে। আমি যদি আপনার সাথে হাত মেলাতে যাই, আমার বুড়ো আঙুল এগোবে, আমার করে আঙুল এগোবে। বিজেপি আর তৃণমূল একসঙ্গে গোটা বাংলার, গোটা দেশের মানুষের মুখে খুশি মারছে, মানুষকে লাথি মারছে। তার পায়ের বুড়ো আঙুল আর করে আঙুল যে ভূমিকা পালন করছে, বিজেপি সেই বুড়ো আঙুলের ভূমিকায়, আর তৃণমূল সেই করে আঙুলের ভূমিকায় অনড় আছে, অচঞ্চল আছে এবং এটা সহজাত। একটা তৃণমূল বিজেপি হাসপাতাল ঢুকে যাওয়ার পর তাদের উদ্দেশ্যে কি বলবে? দেখুন, তৃণমূল বিজেপি আমাদের বিরোধী রাজনৈতিক দল। আমাদের পার্টিতে একজন নেতৃস্থানীয় কর্মী সাসপেন্ড হয়েছেন, তারা সেটাকে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করেছে। যে কোনো রাজনৈতিক দলই সাধারণভাবে এসব কাজ করে। নিম্ন রুচির পরিচয়, কিন্তু এই নিম্ন রুচির পরিচয় পাল্টা পরিচয় দিতে আমি রাজি নই। তারাও বুঝে গেছেন একদিন দুদিনের ভেতরই, যার জন্য প্রথম একদিন দুদিন যে আওয়াজ ছিল, পরের দিন থেকে আর সে আওয়াজ ছিল না। আমি অনেকবার বলেছি, এখনো বলছি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তৃণমূলের ভিতর, বিজেপির ভেতর অনেক ভদ্র, শিক্ষিত, রুচিবান মানুষ আছেন। আমি আজও বিশ্বাস করি সেটা। এবং সেই মানুষেরা যারা এটা নিয়ে চিৎকার করেছিলেন, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে সেই মানুষেরা তাদেরকেও সতর্ক করেছেন যে তন্ময় ভট্টাচার্য সম্পর্কে এই কথাগুলো না বলাই ভালো, জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এত বছর ধরে রাজনীতি করেছি, হঠাৎ করে আমি একদিন জানলাম আমি সাসপেন্ড। আঘাত কি পাবো না? আঘাত পেয়েছি, কিন্তু একজন কমিউনিস্ট হিসেবে পার্টির সিদ্ধান্তটাই যে চূড়ান্ত, পার্টি যে আমার চাইতে বড়, আমি পার্টির চাইতে বড় না, এই মনোভাবটা আমি সবসময় রক্ষা করেছি, আজও রক্ষা করছি, ভবিষ্যতেও রক্ষা করব। অনেকটা সময় নিল, 5 বার আপনাকে যেতে হয়েছে, 5 বার দেখেছি। নিশ্চয়ই। কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে পার্টি আপনাকে
এই ক্ষেত্রে পার্টি কিন্তু হটকারিতা করবে না? দেখুন, আমাদের পার্টিতে তেলেঙ্গানায় যে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয় গত পার্টি কংগ্রেসের আগেরটায়, সেই পার্টি কংগ্রেসে এই বিষয়টি আলোচিত হয় যে পার্টির অভ্যন্তরে গার্হস্থ্য হিংসা, যৌন নিপীড়ন ইত্যাদি সংক্রান্ত বহু অভিযোগ পার্টির অভ্যন্তরে আছে। আমাদের পার্টিতে এই সমাজ থেকে এসেছে, কারণ সমাজে যা যা দোষ আছে সে তার কোনো দোষ পার্টির কারোর মধ্যে নেই, এটা ওটা হতে পারে না, এটা অবিজ্ঞান। এখন এই ধরনের অভিযোগ পার্টিতে যা জমা হয় তা পার্টির অন্য 5টা অভিযোগ যা জমা হয় তার সঙ্গে একই প্রক্রিয়ায় বিচার হতো এতদিন, ফলে বিচার বিলম্বিত হতো। সুতরাং পার্টি আমি মনে করি অত্যন্ত গঠনতান্ত্রিক ভাবেই এবং অত্যন্ত উদারতার পরিচয় দিয়েই যে এই সম্পর্কে বিভিন্ন রাজ্য কমিটিকে একটি বিশেষ সেল আইসিসি গঠন করবার জন্য বলে, যাদের কাছে এই কেসগুলো যাবে এগুলো তারা বিচার করবেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, এবং যতদিন আইসিসি বিচার করবেন ততদিন সংশ্লিষ্ট কনভেক্ট পেন্ডিং এনকোয়ারি সাসপেন্ডেড থাকবেন। আমার ক্ষেত্রে তাই হয়েছে। পেন্ডিং এনকোয়ারি সাসপেনশনটা কোনো শাস্তি না, এটা এনকোয়ারির স্বার্থে কিছুদিনের জন্য তাকে পার্টির কাছ থেকে নিলম্বিত করা হয়েছে, তাই আমার ক্ষেত্রেও। কিন্তু তার মধ্যে একদিনের জন্য আমার মনে হয়নি যে আমি এই পার্টি করবো না, একদিনের জন্য আমার মনে হয়নি আমি এই পার্টির জন্য পার্টির প্রতি বিরক্ত, একদিনের জন্য আমার মনে হয়নি যে পার্টি হঠকারিতার আশ্রয় দিয়েছে, কখনো না। পার্টি গঠনতন্ত্র অনুযায়ী সঠিক কাজ করেছে, এবং আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ছিল যে পুলিশি তদন্ত, আইসিসির তদন্ত, আমি তো এমন কথাও বলেছিলাম প্রয়োজনে সিবিআই তদন্ত, ইডি তদন্ত, ইন্টারপোল তদন্ত, আমি যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত, আমি এমন কথাও বলেছিলাম। আমি এখনো সেই কথাই বলছি। অন্তত প্রথম দিকে থেকে পুলিশি তদন্ত এবং পার্টি তদন্ত থেকে ইতিবাচক ফল বেরিয়ে এসেছে বলেই আমার বিশ্বাস, যার জন্য আমার সাসপেনশন প্রত্যাহিত হয়েছে। এইবার বাকি যেটা কোর্টের ব্যাপার আছে সেটা বোঝা যাবে কোর্টে। আপনি আঘাত পাননি পার্টি? নিশ্চয়ই, এটাই তো নেতার কাজ। আমি বললাম তো যে আমি সকলের সাথে বন্ধুর মতো মিশি, সকলে সেটা হয়তো বন্ধুর মতো বোঝে না, কখনো হয়তো আমি প্রয়োজনের তুলনায় দুটো কথা বেশি বলি, এইরকম অনেক কিছু। যে কথাটা শান্তভাবে বললে হয় সেটা হয়তো একটু চিৎকার করে বলি। সাংবাদিকের সঙ্গে করা যে কেস, বর্তমান অবস্থা, দেখুন, পুলিশ আমাকে 5 বার ডেকেছিল এবং তারপরে পুলিশ আমাকে বলে দিয়েছে যে আমরা আপনাকে আর ডাকবো না, আমাদের যা তদন্ত করা তদন্ত শেষ হয়ে গেছে, আমরা আপনাকে, কি একটা ইংরেজি আছে আমি শব্দটা ভুলে যাচ্ছি এখন, মানে যার অর্থ আমি অন্য আইনজীবীদের কাছ থেকে বুঝেছি, যে যেটার অর্থ হচ্ছে যে পুলিশের আর নতুন কিছু জানার নেই, তাদের যা জানার সব জানা হয়ে গেছে। এখন পুলিশ তো রিপোর্ট আমাকে দেবে না, পুলিশ তার রিপোর্ট কোর্টে দেবে। আমি শেষ করে নিই। এখন সমস্যা হচ্ছে এটা যে মানে আমি বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে জেনেছি, পুলিশের কাছ থেকে জেনেছি যে এই ধরনের কোর্টে পেন্ডিং কেসের সংখ্যা কয়েক লক্ষ। এই কেস কবে উঠবে, আমার জীবদ্দশায় উঠবে কিনা আমি তাও জানি না। ফলে সে সম্পর্কে তো আলাদা আমি কিছু বলতে পারবো না। কেস যখন কোর্টে উঠবে নিশ্চয়ই আমার আইনজীবীও থাকবেন, আমার যা বলার তিনি বলবেন। আমি শুরু থেকেই বলেছি যে ভদ্রমহিলা ফেসবুক লাইভ করেছিলেন অত্যন্ত ছোট বয়সে, আমি কোনো অবস্থাতেই চাই না যে ওনার কোনো সামাজিক ক্ষতি হোক, ওনার কোনো পেশাগত ক্ষতি হোক, আমি কোনো অবস্থায় এটা চাই না। এখনো আমি একই কথা বলছি, ওনার কোনো সামাজিক ক্ষতি, ওনার কোনো পেশাগত ক্ষতি আমি চাই না, তার কোনো ব্যক্তি বিরোধের ব্যাপার না। আমি প্রথম থেকেই মনে করেছি এটা একটা পরিকল্পিত কুৎসা, আমি এখনো মনে করি এটা একটা পরিকল্পিত কুৎসা, এবং এই কুৎসা যে বা যারা এর পরিকল্পক, সেই পরিকল্পকরা সামনে না এলে পরে কেন তারা এই পরিকল্পনা করেছেন এটা স্পষ্ট হবে না। আমি অবশ্যই তাদেরকেও সামনে আনার চেষ্টা চালিয়ে যাব। আপনাদের রাজনৈতিক দলে না অন্য রাজনৈতিক দলে আমি কোনো কিছুই সাসপেক্ট করছি না, কোনো সাসপেকশনের ধারে কাছে যাচ্ছি না, কোনো সাসপেক্টের আমার কোনো প্রশ্ন নেই। আপনি বুঝতে পারছেন না যে কারা এই ষড়যন্ত্রটা করবে? দেখুন, যতক্ষণ পর্যন্ত আমি যা বলবো তার পক্ষে প্রমাণ আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তো আমার বলা উচিত না।
সেটা তাদেরকে ডিফেন্ড করা হয়ে যাবে। আমি তো কাউকে ডিফেন্ড করতে চাই না, এবং আমার পার্টিও কাউকে ডিফেন্ড করতে চায় না। এই প্রসঙ্গে অবশেষে সাসপেনশন উঠলো, এই বিষয়টা কি হঠকারিতার সঙ্গে হয়েছিল, কি বলবেন? গতকাল আমার পার্টির রাজ্যের সম্পাদক কর্নেল মোহাম্মদ সেলিম আমাকে আলিবর্দি স্ট্রিটে ডেকেছিলেন। আমি গেছিলাম। আমার পার্টির রাজ্য সম্পাদক আমার কোথায় কোথায় ত্রুটি, কোথায় কোথায় দুর্বলতা, কোথায় কোথায় শক্তি, কোথায় কোথায় সবলতা, এই সমস্ত কিছু নিয়ে আমার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আমি গর্বিত পার্টির রাজ্য সম্পাদক এতখানি সময় একজন সাসপেন্ডেড, পেন্ডিং এনকোয়ারি সাসপেন্ডেড সদস্যের জন্য দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস রাজ্য সম্পাদক আমাকে ঘুণাক্ষরে এটা বুঝতে দেননি যে তিনি জেলা সম্পাদককে এরকম একটা নির্দেশ পাঠাচ্ছেন যে সাসপেনশন প্রত্যাহার হচ্ছে। তিনি আমায় বলেছেন, তোমার এগুলো ভালো গুণ, তুমি ভালো মিডিয়া ফেস করো, তুমি একটু বেশি বন্ধুর মতো এসো, সকলে সেটা বন্ধুত্বের মতো নিতে পারে না, ইত্যাদি সংক্রান্ত। তুমি ভালো বক্তা, ভালো বক্তৃতা করো, তোমার সংগঠনের অভিজ্ঞতা আছে, তুমি কঠিন সময়ে ভোট জিতেছ, তারপরেও তুমি ভোটে লড়াই দিয়েছ, সবটা মিলে তোমার এই গুণাবলী পার্টি রক্ষা করতে চায়। আবার তোমার নিজস্ব কিছু ত্রুটি আছে, এই ত্রুটিগুলো পার্টি সংশোধন করতে চায়। এই ধরনের কথা বলে তারপর তিনি আমাকে বিদায় দেন। আমি ফিরে চলে আসি। তিনি আমাকে একবারের জন্য এটা বুঝতে দেননি যে তিনি আমার জেলা সম্পাদককে এরকম একটা নির্দেশ পাঠাচ্ছেন। আজকে জেলা সম্পাদক এটা গ্রুপে পোস্ট করার পরে আমি জানলাম যে পার্টির রাজ্য সম্পাদক তাকে নির্দেশ দিয়েছেন সাসপেনশন প্রত্যাহার হচ্ছে, এটা ঘোষণা করার জন্য। আমি বলছি, এটাই আমার পার্টি, এটাই কমিউনিস্ট পার্টি, এটাই সিপিআইএম। এই পার্টিটার জন্য যদি গর্ববোধ না করি, তাহলে কিসের জন্য গর্ববোধ করব? এই পার্টিটার জন্য যদি গর্বিত না হই, এই পার্টিটার জন্য যদি আত্মত্যাগ না করি, তাহলে একটা ব্যক্তি জীবনের লাভ কি? আমি প্রথম থেকে কথা বলেছি যে আমি আদর্শের সঙ্গে রাজনীতি করেছি, আমি নীতিনিষ্ঠতার সঙ্গে রাজনীতি করেছি, আমি সেটা কন্টিনিউ করতে চাই। আমি আজও বলছি, পার্টি এই সিদ্ধান্তে আমি খুশি। হয়তো ব্যক্তিগতভাবে আমার একটু আক্ষেপ হতে পারে যে সিদ্ধান্তটা আরেকটু আগে ঘোষিত হলে অনেকগুলো এরিয়ার সম্মেলন যা আমি মিস করলাম, সেগুলো আমি কিছু কন্টিনিউ করতে পারতাম বা সেগুলো উপস্থিত থেকে কিছু শিখতে পারতাম। হয়তো সেগুলো আমার ব্যক্তিগত আক্ষেপের জায়গা, কিন্তু ব্যক্তির চাইতে দল বড়, এবং দলের এই সিদ্ধান্ত তা আমাকে খুশি করেছে। এবং এই পার্টিতে থাকার জন্য, এই পার্টির সদস্য হওয়ার জন্য, এই পার্টির এত কর্মীর ভালোবাসা পাওয়ার জন্য, বিশেষ করে কমরেড মোহাম্মদ সেলিমের আমাকে ডেকে আমার ত্রুটিগুলো, আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং আমার গুণগুলোকে পরিশীলিত করা, তার জন্য যে পরামর্শ, তা আমাকে ঋদ্ধ করেছে। আমি সত্যি পার্টির একজন হিসাবে গর্ববোধ করছি।